আমি আসলে আশাবাদী যে তারা তাদের নিজেদের ভুলগুলো শোধরাবে। আমি আশাবাদী যে তারা জনগণের হয়ে উঠবে, যে 70% বা 60% মানুষ হচ্ছে হ্যাঁ ভোট দিয়েছে গণভোটে, তারা সেটা মাথায় রাখবে এবং তারা তাদের নিজেদের 31 দফা দাবির প্রতি যে তারা কমিটেড, তারা যে জনগণের কাছে যে কমিটমেন্টটা করেছিল সেটা তারা রাখবে। এবং এইটা যদি তারা রাখে আমার মনে হয় সেটার প্রয়োজন হবে না। কিন্তু তারা যদি আসলে মনে করে যে ক্ষমতায় যাবার আগে সুন্দর সুন্দর কথা, কিন্তু ক্ষমতায় গিয়েই সেগুলো ভুলে যাব, তাহলে আসলে আমাদের জনগণ কিন্তু এখন প্রশ্ন করা শিখে গেছে। আর এটা আমি বারবার বলি যে যেই জনগণ একবার প্রশ্ন করা শিখে তাকে থামিয়ে রাখাটা কঠিন। সেক্ষেত্রে সেরকম কিছু হবার সম্ভাবনা আছে। অবশ্যই অবশ্যই প্রতারণা, এটা হচ্ছে স্পষ্ট। মানে আসলে তার ক্ষমতায় যাওয়ার জন্য সে ভুল বা মিথ্যা কমিটমেন্ট করেছে, এই কথাটা সে বলতেছে। হ্যাঁ, এবং এটা ন্যূনতম চক্ষু লজ্জা না থাকলে, যেমন হাসিনাকে আমরা দেখলাম, মানে ছাত্ররা মারা যাচ্ছে, শ্রমিকরা মারা যাচ্ছে, সে মানে উঁচু গলায় সেটাকে সে জাস্টিফিকেশন দিচ্ছে। তো সেই রকমই আসলে বিষয়টা, যে একে তো আপনি একটা কমিটমেন্ট করে ক্ষমতায় গেছেন জনগণের কাছে, এবার জনগণ আপনাকে সেই আশায় যখন ক্ষমতায় বসাইছে, এবার আপনি বসে যদি বলেন যে আমি সেগুলো ক্ষমতায় আসার জন্য বলছি, এখন করব না, তাহলে কিন্তু জনগণ আপনার সেই মানে সেই চক্ষু লজ্জাটাও আর থাকে না, এবং জনগণ আসলে একেবারে সরাসরি আপনি মুখোমুখি দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে আসলে জনগণ ফুঁসে উঠতে পারে যে কোনো সময় বলে আমি আশঙ্কা করি। এবং আরেকটা বিষয় যে অনেকে বলতেছে যে গণভোটের যে 4টা দাবি, সবাই কি 4টার সাথে একমত কিনা, অনেকে 2টার সাথে একমত হতে পারে, 3টার সাথে একমত হতে পারে। তো তারা কি বুঝে হ্যাঁ দিয়েছে, বা অনেকে দাবি করছে যে আসলে জনগণ না বুঝেই হ্যাঁ দিয়েছে। তো আমি আসলে তাদেরকে প্রশ্ন করতে চাই যে বিএনপির যে 31 দফা, সবাই কি সেই 31টা দাবির সাথে একমত হয়ে তাকে ভোট দিয়েছে, নাকি আসলে 31টা দাবির কয়েকটার সাথে একমত হয়ে ভোট দিয়েছে, নাকি এটা না বুঝে দিয়েছে? তাহলে এই প্রশ্নগুলো আসলে অবান্তর। জনগণ যখন একটা রায় দেয়, আপনি যখন একটা কথা দেন, জনগণ চায় যে আপনি সেটা বাস্তবায়ন করবেন, এবং কোনো যদি কিন্তু ছাড়াই সেটা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে নিজের দলীয় অবস্থান থেকে সরে এসে কিছুটা সমঝোতা করে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই জায়গাটা আমাকে মীমাংসা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা থাকতেই পারে, কিন্তু সেটাকে মোকাবেলা করাটাই আপনার রাজনীতি। মানে আপনার প্রতিপক্ষ থাকবে, আপনাকে বিপদে ফেলতে চাবে, আপনার দেশকে বিপদে ফেলতে চাবে, আপনি সেই প্রতিপক্ষের দুষ্টু চক্র থেকে নিজেকে এবং নিজের দেশকে রক্ষা করবেন বলেই আপনি সেই জায়গাটায় বসছেন। ফলে কেউ আপনাকে ডিস্টার্ব করছে, এইটা হচ্ছে কোনো এক্সকিউজ হতে পারে না। করবেই, কিন্তু আপনার কাজটাই হচ্ছে আপনি সেটাকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি নিয়ন্ত্রণ করার শক্তি আপনার না থাকে, আপনি জনগণের কাছে এসে সারেন্ডার করবেন যে আমার আসলে আমি ব্যর্থ, আমি পারছি না এইটা চালাতে, তাহলে আপনারা দেখেন উন্নত দেশগুলোতে তো আমরা দেখি যে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারা নিজেরা পদত্যাগ করে বা তারা নিজেরা সরি বলে। কিন্তু আমাদের এখানে এই সংস্কৃতিটা কবে আসবে যে আসলে নিজের দোষ বা নিজের যেগুলো ব্যর্থতা সেটাকে নিয়ে আমরা গর্ব করতেছি, উচ্চ গলায় কথা বলতেছি, সেটাকে জাস্টিফিকেশন দিচ্ছি বিভিন্নভাবে, এইটা আসলে কাম্য না। দেখুন, নারী হিসাবে তো আমার ক্ষোভটা অনেক দিন, মানে যেখানে হবার কথা ছিল, আমরা ঐকমত্য কমিশনে বসে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে সকল দলের থেকে একটা নির্দিষ্ট সংখ্যক 5% নারী আসলে মনোনয়ন পাবে। সেখানে আমরা সবচেয়ে বড় দল বিএনপি সহ, জামাত সহ বিভিন্ন অন্যান্য কোনো দলেই মোটামুটি এটা আমরা দেখি নাই, পাই নাই, তো যারা নমিনেশন পান। তো সেখান থেকে আসলে আমি দেখলাম যে সেই পজিটিভ চেঞ্জগুলো আমরা যতটা আশা করেছিলাম জুলাইয়ে, ততটা পাচ্ছি না। সেই সাথে এখন এই লাগাতার ধর্ষণের ঘটনা, সেটা স্কুল কলেজ, এমনকি নিজের বাসায় নিজের স্বামীর সাথে থেকেও নিরাপত্তা না থাকা, এমনকি মাদ্রাসায় থেকেও নিরাপত্তা না থাকা, এরকম বিভিন্ন জায়গায় যেগুলো আমাদের নিরাপত্তা থাকাটার আসলে বাবা মা হিসেবে বা যে কোনো সচেতন মানুষ মনে করে যে অন্তত এই জায়গাগুলো নিরাপদ, সেখানেও আজকে নারীরা নিরাপদে নাই। তো এইগুলো তো আসলে সরকারের কাছে প্রশ্ন যে কেন আসলে তারা নিরাপত্তা দিতে পারছে না। তাদেরকে আসলে নিরাপত্তা দিতেই হবে, এর কোনো বিকল্প নাই।